আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামশাদ জাহান সুমু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। আমি আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আজকে আমি তোমাদেরকে একটা ইমিউনোলজি ইন্ট্রোডাকশন অফ ইমিউনোলজি ইন্ট্রোডাক্টরি ইমিউনোলজি সম্বন্ধে একটা ধারণা দিব, বেসিক ইমিউনোলজি, এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমি অন্য পরের টপিকসগুলোতে যাব। আমার মনে হয় যে তোমরা যদি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো শোনো, তাহলে আমার মনে হয় যে ইমিউনোলজি সম্বন্ধে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে যতটুকু বোঝা দরকার অতটুকু তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আমরা এখন তোমরা, যেহেতু আমি তোমাদের প্রি এক্সিস্টিং নলেজটা সম্বন্ধে আমার ধারণা নাই তোমরা কতটুকু পড়েছো, আমি ধরে নিচ্ছি যে আমি একদম ক থেকে শুরু করব। তো আজকে আমরা কি পড়ব? তো ক্লাস শেষে তোমরা কতগুলো বিষয় জানতে পারবা, যেমন ইমিউনিটি কাকে বলে, ইমিউনিটি কয় ধরনের, টাইপস অফ ইমিউনিটি, এবং এই যে ইমিউনিটিগুলো আছে তাদের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো একটু এক্সপ্লেইন করব, এবং অবশ্যই জানবো যে ইনেট ইমিউনিটি এবং ইনেট ইমিউনিটির ফাংশনটা কি, এবং what are the component participates in innate immunity, factors influencing innate immunity, and difference between innate and acquired immunity। এবং এই innate ইমিউনিটিটা আমরা যখন ভালো মতো বুঝে যাব, তখন আমি একটু বেসিক, একদম খুব সামান্য একটু ধারণা দিব অ্যাকোয়ার্ড ইমিউনিটি নিয়ে, এবং নেক্সট ক্লাসে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা ডিটেইলে পড়ব। আমরা আসলে কি জানি? আমরা এই যে দেখো, আমাদের এত কোভিড হচ্ছে, তাই না? কোভিড-19 দিয়ে আমরা সবাই ইনফেক্টেড হচ্ছি। যারা ইনফেক্টেড হচ্ছি সবাই কি মরে যাচ্ছি? মরে তো যাচ্ছি না। আমরা কেউ বেশিরভাগই সারভাইভ করে যাচ্ছি। এই যে আমাদের বডির নিশ্চয়ই একটা সিস্টেম আছে যেটা দিয়ে আমরা এই যে যত রকম অর্গানিজম, বাইরের যত ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ঢোকে, আমরা তাদের এগেইনস্টে ফাইট করতে পারি। আমাদের বডি তার এগেইনস্টে ফাইট করতে পারে। তাহলে এখন এই যে যে ফাইট করছে, এই সিস্টেমটাই হচ্ছে ইমিউনিটি। তাহলে হোয়াট ইজ ইমিউনিটি? A process of recognition and elimination of foreign molecules by activation of cells and participation of chemical mediators. That means ইমিউনিটি ফাংশনটা করার জন্য প্রথম কাজ হবে আমাদের বডি তাকে, এই যে ফরেন পার্টিকেলটা ঢুকলো তাকে চিনতে পারবে, রিকগনাইজ করতে পারবে, এবং তাকে এলিমিনেট করতে পারবে। কিভাবে এলিমিনেট করবে? সেটা হচ্ছে যে কতগুলো সেল অ্যাক্টিভেশন হতে হবে, এবং কিছু কেমিক্যাল মেডিয়েটরস লাগবে, সলিউবল কম্পোনেন্টস লাগবে। এগুলো আমি আস্তে আস্তে বলবো। তাহলে হোয়াট ইজ ইমিউনিটি? ইট ইজ দ্য প্রসেস অফ রিকগনিশন অ্যান্ড এলিমিনেশন অফ ফরেন মলিকিউলস বাই অ্যাক্টিভেশন অফ সেলস অ্যান্ড পার্টিসিপেশনস অফ কেমিক্যাল mediators. Effect of this may be harmful or beneficial. Most of the time it is of course beneficial, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা হার্মফুল, যেমন হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন, যেটা একটু অ্যাবনর্মাল রিয়াকশন হয়, অটোইমিউন ডিজিজ, দিজ আর দ্য হার্মফুল কন্ডিশন। বাট মোস্ট অফ দ্য কেসে হচ্ছে যে ইমিউনিটি না থাকলে আমরা আসলে সারভাইভই করতে পারতাম না। তাহলে যে কোনো ফরেন পার্টিকেলকে রিকগনাইজ করা এবং তাকে বডি থেকে এলিমিনেট করে দেওয়ার জন্য যে অ্যাক্টিভেশন হয়, যে সেল এবং কেমিক্যাল মেডিয়েটর তারা সবাই মিলে যে কাজটা করে, সেটাই হচ্ছে আমাদের ইমিউনিটি। দ্য মেইন ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম ইজ টু প্রিভেন্ট অর লিমিট ফাংশন। ওর গোল কি? তাহলে এই ইমিউনিটিটার গোল কি? ওর একমাত্র গোল হচ্ছে যে আমাদের ডিজিজটাকে প্রিভেন্ট করা,
এবং ইনফেকশনটাকে লিমিট করে দেওয়া। তো এমন তো না যে কেউ কখনোই অসুস্থ হয় না, যে কোনো ইনফেকশন, যে মানে কোনো ইনফেকশন হতে পারে না, অবশ্যই হয়, কিন্তু সেই ইনফেকশনটাকে সে কিছুটা কন্ট্রোল করতে পারে। আর যখন ইমিউন সিস্টেম ফল করে তখন আমরা অসুস্থ হয়ে যাই অথবা আমাদের ফ্যাটাল কন্ডিশন হয়। তাহলে এই ইমিউন সিস্টেমটা আসলে কয় ধরনের? বেসিক্যালি ইমিউনিটি আর টু টাইপস, ইনেট ইমিউনিটি, ইনবর্ন, অথবা এটাকে আমরা ইনবর্ন ইমিউনিটি বলতে পারি, অথবা নন স্পেসিফিক ইমিউনিটি বলতে পারি, এবং অ্যাডপটিভ অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর স্পেসিফিক ইমিউনিটি। তাহলে ইনবর্ন ইমিউনিটি অথবা ইনেট ইমিউনিটিটা কি? ইনবর্ন অথবা ইনেট ইমিউনিটি হচ্ছে যেটা আমাদের জেনেটিক্যালি আমরা কোড করি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, জীবনের শুরু থেকে, যেটা আমরা মানে ন্যাচারালি নিয়ে আসি আমাদের শরীরের মধ্যে, সেইটা হচ্ছে ইনবর্ন ইমিউনিটি। এটা আমাদেরকে অর্জন করতে হয় না, এটা বাই বর্ন আমরা পেয়ে যাই, সেটাই হচ্ছে ইমিউনিটি। এবং এটাকে আমরা বলি, আরেকটা নাম আছে এটার, সেটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি। কেন নন স্পেসিফিক ইমিউনিটি বলা হয় সেটা আমি এক্সপ্লেইন করব। এবং এর সেকেন্ডটা হচ্ছে অ্যাডপটিভ অর অ্যাকোয়ার্ড অর স্পেসিফিক ইমিউনিটি। হোয়াট ইজ দ্যাট? অ্যাডপটিভ মানে যেটা আমরা অ্যাডাপ্টেশন হয়, আমরা অ্যাকোয়ার করি, মানে আমরা প্রকৃতির সাথে, আমরা আমাদের জন্মানোর পরে আস্তে আস্তে আমরা যখন ন্যাচারের সাথে এক্সপোজ হই, বিভিন্ন ধরনের অর্গানিজমের সাথে এক্সপোজ হই, তখন এক্সপোজ হওয়ার ফলে আমাদের বডি যে ইমিউন সিস্টেমটাকে অ্যাডপ্ট করে, যেটাকে গেইন করে, সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ইনেট ইমিউনিটি? তাহলে আমি বললাম এটা হচ্ছে একটা নন স্পেসিফিক ইমিউনিটি, ইনবর্ন ইমিউনিটি, অথবা ইনেট ইমিউনিটি। তাহলে এটা কি হবে? এটার একটা প্রপার্টি কি হবে? এটা অবশ্যই আমাদের ইনবর্ন হতে হবে, ঠিক আছে? এটা একটা ইনবর্ন রেজিস্ট্যান্স সিস্টেম। 2 নাম্বার হচ্ছে এটা এটা কাজ করার জন্য কোনো এক্সপোজারের লাগে না, প্রায়র এক্সপোজার লাগে না। সাপোজ যে আমার বডি ভাবছে যে তুমি তো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তুমি তো আগে কখনো আমার শরীরে ঢুকো নাই, আমি তোমাকে চিনি না, আমি তোমার ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, কি বলো? ম্যাম এটা স্লাইড কি আপনি ওপেন পরে করবেন না ম্যাম? এখন আমি তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি। ম্যাম স্লাইড তো ওপেন হয় নাই ম্যাম। আল্লাহ, কি বলো? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ম্যাম, আপনাকে দেখাও যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে ম্যাম, স্লাইডটা ওপেন হয় নাই ম্যাম। আল্লাহ, কি বলো? স্লাইড আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম হচ্ছে এটা কোনো সমস্যা নেই, আপনি ম্যাম হচ্ছে ওই শেয়ার স্ক্রিন অপশনটা ক্লিক করেন। আপনার ঠিক মাঝে যে শেয়ার স্ক্রিন অপশনটা আছে ওটা ক্লিক করেন, কোনো প্রবলেম নাই, সবাই সব কথা শুনতে পেরেছে, ইনশাআল্লাহ স্লাইডও দেখতে পারবে। একদম গ্রিন যে স্ক্রিনটা আছে না, শেয়ার স্ক্রিন। হ্যাঁ, বুঝছো, ওইটাতে দেখাই যাচ্ছে না। ওটা দাঁড়াও, নর্মাল পজিশনে এনে নেই তো। কি চলে গেল? না না না, কেউ কোনো যায় নাই ম্যাম, আরো আসতেছে ম্যাম, সবাই জয়েন করতেছে। আপনার সরোয়ার্দী মেডিকেল কলেজের অনেক স্টুডেন্টরা জয়েন করতেছে। ওরা অনেকবার শুনছে। আচ্ছা, আমার তো এখানে কিছুই আসতেছে না, বুঝছো। ম্যাম আপনি এই যে শেয়ার স্ক্রিন অপশনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শেয়ার স্ক্রিন আসছে। ম্যাম ওটা ক্লিক করেন, ক্লিক করে রাইট সাইডে যে ক্লিক যে শেয়ারের যে একটা অপশন আছে ওটা ক্লিক করেন। হ্যাঁ, এই তো। আচ্ছা, ঠিক এখন আছে। ম্যাম হচ্ছে, হ্যাঁ এখন ওপেন করেন ম্যাম, ওই যে স্লাইড শো করে দেন। স্লাইড, এই যে দেখা যাচ্ছে না এখন স্লাইড শো? স্লাইড দেখাতে, হ্যাঁ স্লাইড শো করে দেন, মানে স্লাইডটাকে স্লাইড শো করে দেন। আচ্ছা, এটা রাইট। স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে ম্যাম, স্লাইড শো করে দিতে বলতেছি, মানে বড় করে স্লাইড শো করে দিলে জিনিসটা সুন্দর হবে। ওই যে গেল নর্মাল। এটা রাইট সাইডে, এটা রাইট সাইডে। ঠিক হ্যাঁ আছে। জি জি ম্যাম, ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, তাহলে ওরা এইটা দেখতে পারেনি, আমি তাহলে বলবো আবার। আপনি প্রথম দিক দিয়ে বললে বেটার হয়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে হোয়াট ইজ ইমিউনিটি, এটা হচ্ছে যে প্রসেস অফ রিকগনিশন অ্যান্ড এলিমিনেশন অফ ফরেন মলিকিউলস বাই অ্যাক্টিভেশন অফ সেলস। এটা আই থিঙ্ক তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এটা একটা প্রসেস যেটার মাধ্যমে যে কোনো ফরেন পার্টিকেলটা শরীরে ঢুকলে তাকে আমরা আমাদের ইমিউন সিস্টেম তাকে রিকগনাইজ করবে প্রথমে যে ইট ইজ আ ফরেন পার্টিকেল। অবশ্যই ওকে প্রথমে বুঝতে হবে যে এটা হচ্ছে ফরেন, এবং তারপরে রিকগনিজ করার পরে তাকে এলিমিনেট করার ব্যবস্থা করবে। তাহলে প্রসেস অফ রিকগনিশন অ্যান্ড এলিমিনেশন অফ ফরেন মলিকিউলস কারা করবে? কিছু সেল অ্যাক্টিভেশন হবে এবং কিছু কেমিক্যাল মেডিয়েটার্স, কিছু সলিউবল প্রোটিনস, অনেক কিছু আছে যারা মিলে এটা কাজ করবে। ইটস মে বি বেনিফিশিয়াল অর হার্মফুল। আমার মনে হয় কথা তোমরা শুনেছো যেহেতু, সেহেতু আমি আর রিপিট করছি না। এখন আসো যে ইনেট ইমিউনিটি, ইনবর্ন ইমিউনিটি অর নন স্পেসিফিক ইমিউনিটি, এটা হচ্ছে একদম বেসিক টাইপস অফ ইমিউনিটির ক্লাসিফিকেশন। ইনেট ইমিউনিটি, ইনবর্ন ইমিউনিটি, অথবা এটাকে আমরা বলতে পারি নন স্পেসিফিক ইমিউনিটি। এবং সেকেন্ডটা হচ্ছে অ্যাডপটিভ, অ্যাকোয়ার্ড অথবা স্পেসিফিক ইমিউনিটি। তো ওয়াই ইট ইজ কল্ড ইনেট অর ইনবর্ন? কারণ এটাকে আমরা অ্যাকোয়ার করি না, এটা জেনেটিক্যালি কোডেড থাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার লাইফ। একদম জীবনের শুরু থেকে ন্যাচারালি আমরা এটাকে নিয়েই আসি জন্ম থেকে, সেজন্য এটাকে আমরা বলি ইনবর্ন রেজিস্ট্যান্স। এবং ইট ডাজ নট রিকোয়ার প্রায়র এক্সপোজার, কোনো ধরনের এক্সপোজার লাগে না। ও বডি যখনই বুঝে এটা একটা ফরেন পার্টিকেল, তখনই তাকে সে এনি হাউ কিল করার চেষ্টা করে। সে ভাবে না যে এটা কি আগে ঢুকেছিল কিনা, এটাকে আমি চিনি কিনা, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস ও শো করে না। ইনেট ইমিউনিটির কোনো ধরনের এক্সপোজারের, প্রিভিয়াস এক্সপোজারের কোনো প্রয়োজন হয় না, এবং নট মডিফাইড সিগনিফিকেন্টলি বাই রিপিটেড এক্সপোজার টু দ্য প্যাথোজেন ওভার দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তার মানে কি বুঝালো? যে এটা এরকম না যে এর আগে আমি যে ভাইরাসটাকে মেরেছিলাম এটাকে আমি চিনি, সুতরাং এটাকে আমি আরো তাড়াতাড়ি মারবো, এই ধরনের কোনো কিছুই না। যতবারই ফরেন পার্টিকেল ঢোকে ততবারই ও এটাকে ফরেন হিসাবে, নতুন একটা ফরেন পার্টিকেল হিসাবেই চিনে, এবং তাকে সে একইভাবে কিল করে। তার কিল করার প্রসেসটা মোটেও মডিফাইড হয় না। দিস আর দ্য প্রপার্টিস অফ ইনেট ইমিউনিটি। তাহলে কি দাঁড়াচ্ছে? তিনটা জিনিস দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা ইনবর্ন রেজিস্ট্যান্স, তারপরে এটা ডাজ নট রিকোয়ার প্রায়র এক্সপোজার, এবং এটা ইট ডাজ নট মডিফাইড সিগনিফিকেন্টলি বাই রিপিটেড এক্সপোজার। আই থিঙ্ক তোমরা তিনটা প্রপার্টি বুঝতে পারছো। এখন হোয়াট আর দ্য ফাংশন অফ ইনেট ইমিউনিটি? ইনেট ইমিউনিটির মেইনলি তিনটা ফাংশন আছে। একটা হচ্ছে মাইক্রোবস। মাইক্রোবস মিন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, যাই ঢুকুক না কেন, এনি ফরেন পার্টিকেল, সেটা সে ইনিশিয়াল একদম ফার্স্ট রেসপন্সটা করবে ইনেট ইমিউনিটি। ইট ইজ কল্ড ফার্স্ট লাইন ডিফেন্স ইনেট ইমিউনিটিকে। সো সে ফার্স্ট লাইন ডিফেন্সটা দিবে। এবং সেকেন্ড হচ্ছে এলিমিনেট ড্যামেজ সেল অ্যান্ড ইনিশিয়েট দ্য প্রসেস অফ টিস্যু রিপেয়ার। কোনোখানে যদি ইনজুরি হয় তাহলে সে সেই ড্যামেজ সেলটাকে সেখান থেকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবে এবং টিস্যু রিপেয়ার করার চেষ্টা করবে বাই দ্য প্রসেস অফ রেসপন্স অফ ইনফ্লামেশন, এবং স্টিমুলেট অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। মানে কি ব্যাপারটা কি হলো যে ইনেট ইমিউনিটি কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির সাথে কোনো গন্ডগোল নাই, তারা কিন্তু খুব মিউচুয়ালি কাজ করে। ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি যখন একদম প্রাইমারি মানে প্রোটেকশনটা দেওয়ার শুরু করে, তখন অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু
অ্যাডাপটিভ ইমিউনিটিকে একটা সিগন্যাল পাঠায় দেয় যে ভাই একটা ফরেন পার্টিকেল কিন্তু শরীরে ঢুকে গেছে, তুমি রেডি হও। ঠিক আছে, আমি ফার্স্ট লাইন ডিফেন্স দেওয়ার চেষ্টা করতেছি, এরপরে যখন আমি পারবো না তুমি তখন কাজ শুরু করবা। এই ধরনের একটা ব্যাপার আছে। তার মানে কি, ইট স্টিমুলেটস অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। এখন হোয়াট আর দ্য মেজর টাইপ অফ রেসপন্স? দুই ধরনের রেসপন্স করে। যেমন ও যে আমরা আমাদের কোথাও কেটে গেলে খুব জ্বালাপোড়া করে, লাল হয়ে যায়, আমরা কষ্ট পাই, বাট রিমেম্বার ইট ইজ আ প্রোটেক্টিভ মেকানিজম। ইনফ্লামেশনটা কি করে, যে কোনো ইনফেকশনটাকে লোকালাইজড করে দেয়। ঠিক আছে, এবং টিস্যু রিপেয়ার করার চেষ্টা করে। তাহলে রেসপন্স কি? ইনেট ইমিউনিটির ফার্স্ট রেসপন্স হচ্ছে ইনফ্লামেশন এবং অ্যান্টিভাইরাল ডিফেন্স, যেটা একদম প্রাইমারি স্টেজে সে ভাইরাসের এগেইনস্টে একটা রোল প্লে করে। তাহলে এতটুকু তো নিশ্চয়ই আমরা বুঝলাম। তোমরা আমাকে পরে ফিডব্যাক দিবা যে কোন জায়গাটা বোঝনি, আমি ক্লাসটা কন্টিনিউ করে যাই। এবং আমি কিন্তু একটু রিপিট করি, হ্যাঁ, কোনো যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা যখন সামারাইজ করব তখন আবার এটা বলবো। তাহলে দেখো, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? এই যে দেখো, স্কিন একটা অনেক বড় ব্যারিয়ার, ইনট্যাক্ট স্কিন, অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। দিস ইজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স অফ ইমিউন সিস্টেম। তাহলে অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের মধ্যে যখন এই যে এইখানে আমাদের কি থাকে, প্রথমে থাকে এপিডার্মিস, এপিডার্মিসের পরে থাকে ডার্মিস, তারপরে আসে হচ্ছে আমাদের ভিতরে ঢুকে যায়। তাহলে একদম ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার আছে, কেমিক্যাল ব্যারিয়ার আছে। তারপরে কি আছে, যখন ফার্স্ট লাইন ডিফেন্সটা প্রিভেন্ট মানে নষ্ট করে দেয়, মানে অর্গানিজমটা ভিতরে ঢুকে যায়, এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এটা এটার এটার কন্টিনিউটিটা নষ্ট হয়ে গেছে স্কিনের, তাহলে প্যাথোজেনটা ভিতরে ঢুকে গেছে। তখন কি করে, কিছু সেল কাজ করা শুরু করে। ইনফেক্টেড সেলটাকে, এই যে প্যাথোজেনটা ঢুকলো, সেই প্যাথোজেনটা একটা সেলকে ইনফেক্ট করলো এবং সেই সেলটাকে সবাই কিল করার চেষ্টা শুরু করে দিল। এটাই হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি? ফার্স্ট হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, যার মধ্যে কি কি আছে? স্কিন আছে, মিউকাস মেমব্রেন আছে, এবং স্কিনের মধ্যে আমাদের কি কি থাকতে পারে? ক্যারাটিন লেয়ার থাকে। একটু কথা শুনতে মিউট করে দাও। সেল থাকতে পারে। কিছু বলবা? আচ্ছা, সেলস কি? ফ্যাগোসাইটিক সেল, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল এবং ইন্টেস্টাইনাল লিম্ফোটিক সেল। আচ্ছা, এখন সেলের মধ্যে ফ্যাগোসাইটিক সেল কি? আমরা জানি যে একদম প্রথম যে সেলটা দুইটা রোল প্লে করে ইনেট ইমিউনিটিতে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, এবং ম্যাক্রোফেজের আরেকটা হচ্ছে মডিফাইড রূপ হচ্ছে ডেনড্রাইটিক সেল। ইট ইজ another type of macrophage। এবং ফ্যাগোসাইটিক সেল বলবো হচ্ছে আমরা কাকে? ফ্যাগোসাইটিক সেল বলবো হচ্ছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলকে। এবং আরেকটা সেল আছে যে খুব ইম্পর্টেন্ট একটা প্লে করে ভাইরাসের এগেনস্টে, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তাহলে তিনটা জিনিস। তার সেকেন্ডটা কি? সলিউবল প্রোটিনস, কমপ্লিমেন্ট। দিজ আর দ্য প্রোটিনস যেটা কোথায় থাকে? আমাদের প্লাজমাতে থাকে। ভ্যারাইটিস অফ সাইটোকাইন অ্যান্ড কেমোকাইন অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স। এখন প্রত্যেকটা টার্ম কিন্তু তোমরা আজকে ফার্স্ট ক্লাসেই আমি মানে বুঝবা না। আমি যখন একে একে এক একটা লেকচারে যাব, তখন কিছু কিছু টার্ম আমি আবার এক্সপ্লেইন করে বুঝিয়ে দিব। এখন যেটা তোমাদের এই স্লাইড থেকে বুঝতে হবে, সামারি কি এই স্লাইডের, যে আমাদের ইনেট ইমিউনিটির তিনটা কম্পোনেন্ট আছে। অ্যানাটমিক্যাল ব্যারিয়ার,
যেটার মধ্যে আছে স্কিন এবং মিউকাস মেমব্রেন। স্কিনের মধ্যে অনেক কিছু থাকে, যেমন আমাদের এপিডার্মিসে ক্যারাটিনোসাইট থাকে। সেই ক্যারাটিনোসাইট কি করে? ক্যারাটিন সিক্রেট করে, যেটা কি করে, যেটা ব্যাকটেরিয়াকে মানে ডিগ্রেড করে দেয়। তারপরে মিউকাস মেমব্রেন, তারপরে সিবেসিয়াস গ্ল্যান্ড, অনেক কিছু আছে যেটা সিবাম সিক্রেট করে। তারপরে একটা কি আছে, টেম্পারেচার। টেম্পারেচার ইজ অলসো আ ফিজিক্যাল ব্যারিয়ার। আমাদের বডির যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে অনেক মাইক্রো অর্গানিজম সার্ভাইভ করতে পারে না। আর একটা কি আছে, যে পিএইচ, আমাদের নর্মাল বডি পিএইচ যেটা, সেটা আবার অনেক অর্গানিজমকে ওখানে কলোনাইজ করতে দেয় না। তাহলে এগুলা হচ্ছে একদম ফার্স্ট লাইন ডিফেন্স, অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে সেল এবং সলিউবল প্রোটিনস। এবং সাধারণত থার্ড লাইন ডিফেন্সটাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলি, সেটা আমি পরের ক্লাসে এক্সপ্লেইন করব। তাহলে আসো আমরা একটু দেখে নেই, যদিও এটা আমি একদম রিড আউট করবো না, অনেকটা সময় চলে যাবে। তোমরা শুধু দেখে রাখো যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। ফিজিওলজিক ব্যারিয়ারের মধ্যে আছে টেম্পারেচার, লো পিএইচ অ্যান্ড কেমিক্যাল মেডিয়েটরস। হোয়াট আর দ্য কেমিক্যাল মেডিয়েটরস? যেমন লাইসোজাইম, যেটা কোথায় থাকে? আমাদের টিয়ারে থাকতে পারে। সেটা কি করে? এটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে নষ্ট করে দেয়। কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, যেটা কি করে? ভাইরাসের এগেইনস্টে কাজ করে। এইগুলা হচ্ছে আমাদের বডির একদম ইনেট ইমিউনিটির ডিফেন্সের কম্পোনেন্ট। তারপরে আছে কি? ফ্যাগোসাইটিক অর এন্ডোসাইটিক ব্যারিয়ার, যেটার মধ্যে আছে কি? ম্যাক্রোফেজ অ্যান্ড নিউট্রোফিল, দে পার্টিসিপেটস ইন ফ্যাগোসাইটোসিস। যখনই কোনো অর্গানিজম ঢুকে, তখন সে তাকে কপ করে ধরে নিয়ে প্রসেসিং করে ডিগ্রেড করে ফেলে। সেটাকে হচ্ছে সহজ ভাষায় যেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। ফ্যাগোসাইটোসিসের মেকানিজমটা তোমরা প্যাথোলজিতে সম্ভবত পড়েছো, এখানে আমি খুব ডিটেইল বলবো না। এবং আরেকটা মেকানিজম কি? ইনফ্লামেটরি ব্যারিয়ার। আমি একটু আগে বলছি যে ইনফ্লামেশনের জন্য টিস্যু ড্যামেজ অ্যান্ড ইনফেকশন ইনডিউস লিকেজ অফ ভাস্কুলার ফ্লুইড containing serum protein with antiviral activity and influx of phagocytic cell into the affected area। ফলে সে কি করে? ওই ইনফ্লামেশনের জন্য মানে যে কোনো একটা ইনফেকশন লোকালাইজড হয়ে যায়, এবং সেখানে সে কি করে? এই যে যে ফ্যাগোসাইটিক সেলগুলোকে বিভিন্ন ধরনের কেমোকাইন এবং ইন্টারলিউকিনকে সে যখন সিক্রেট করা শুরু করে, তখন সেটার জন্য এই যে ফ্যাগোসাইটিক সেলগুলো ওই সাইট অফ ইনফেকশনে চলে আসে এবং সে ওখানে এই প্যাথোজেনটাকে মারার চেষ্টা করে। তাহলে দিস আর দ্য মেকানিজম অফ ইনেট ইমিউনিটি। তাহলে সেলুলার রেসপন্স কি? রিকগনাইজ প্যাথোজেন বাই রিসিপ্টরস এবং সলিউবল প্রোটিনস। তাহলে এই ছবিটা একটু আমি বুঝায় বলি, যেমন কি কি কাজ করে ন্যাচারাল কিলার সেল। একটা সেল যেটা সেকেন্ড লাইন ডিফেন্সে সেলুলার কম্পোনেন্টের মধ্যে ছিল, যেমন ভাইরাল ইনফেক্টেড সেল এবং ম্যালিগনেন্ট সেলকে সে রিকগনাইজ করে। আমি আরেকটা ক্লাস যদি সুযোগ পাই ক্লাস নিব, সেটা হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল। সেখানে তোমরা আমি প্রত্যেকটা সেলের ফাংশন আলাদা আলাদা করে এক্সপ্লেইন করব, তাহলে তখন তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। এখন আমি জাস্ট আউটলাইনটা দিচ্ছি যে ইনেট ইমিউনিটির হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি। এবং ফ্যাগোসাইটিক সেল দেখো এখানে লেখা আছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, দে আর কজিং ফ্যাগোসাইটোসিস। অ্যান্ড থার্ড লাইন ডিফেন্সে যে ডেনড্রাইটিক সেল কি করে? অ্যাক্টিভেটেড অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। সে কি করে? রিকগনাইজ করে অ্যান্টিজেনটাকে অ্যাকোয়ার্ড ইমিউনিটির কাছে প্রেজেন্ট করে এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা অ্যাক্টিভেটেড হয়। এখন দেখো কতটুকু আমাদের ইনেট ইমিউনিটির কাজ। প্রথম কাজ ছিল অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। সেকেন্ড লাইন হচ্ছে কি? এই যে প্যাথোজেনটা অ্যানাটমিক্যাল ব্যারিয়ারটাকে নষ্ট করে দিয়ে ঢুকে গেল একটা সেলের ভিতর, ঢুকে গেল। যখনই সে একটা ইনফেক্টেড ভাইরাল সেল হলো, ন্যাচারাল কিলার সেল তাকে কিল করে ফেললো, ওখানেই শেষ ইনেট ইমিউনিটি।
আবার আরেকটা কি হচ্ছে যে ম্যাক্রোফেজ তাকে রিকগনাইজ করছে, তাকে এই যে দেখো ইন্টারনালাইজ করে নিচ্ছে, নিউট্রোফিল তাকে ইন্টারনালাইজ করে নিচ্ছে, করে ফ্যাগোসাইটোসিস করছে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের সেলুলার রেসপন্স। এখন তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে আচ্ছা এই যে যে ম্যাক্রোফেজ প্রথমে অর্গানিজমটাকে চিনলো কিভাবে? ও যে ফরেন পার্টিকেল, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, এরা কিভাবে বুঝলো এটা ফরেন পার্টিকেল? হ্যাঁ, ও আলাদা আলাদা করে চিনতে পারে না। মনে করো যে ও কখনোই বুঝবে না যে তুমি তো ইকোলাই, তুমি তো স্ট্যাফাইলোকক্কাস, তুমি তো নিসেরিয়া গনোরি, এরকম করে আলাদা আলাদা করে ও কিন্তু কোনো ব্যাকটেরিয়াকে চিনবে না অথবা কোনো ভাইরাসকে চিনবে না। ওর একটা রিসিপ্টর থাকে, সেটাকে আমরা বলি প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর। যেমন ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কি আমাদের সাথে, আমাদের সেলের সাথে পুরোপুরি মিল আছে? তোমরা অলরেডি জানো কি আছে, ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে, সেল ওয়ালে কি আছে, লাইপোপলিস্যাকারাইড আছে, সরি আর কি আছে, পেপটিডোগ্লাইকেন আছে। আবার কি আছে, ও একটা এন্ডোটক্সিন রিলিজ করে যেটাকে আমরা বলি লাইপোপলিস্যাকারাইড। these are not present in human body cell। তাহলে ওই যে মাইক্রোবের যে স্পেশাল জিনিসগুলা থাকে সেইটাকে তারা ইন জেনারেলি রিকগনাইজ করার জন্য তাদের সারফেসে একটা রিসিপ্টর থাকে, সেটাকে বলে প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর। মানে ও প্যাটার্ন দিয়ে বুঝে যায় যে একটা একই প্যাটার্নের জিনিস, যেমন সব ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন লেয়ার আছে, সেল লেয়ার আছে, সেল ওয়াল আছে, তাহলে ও কি করবে, ও শুধু ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকেন লেয়ারটাকে রিকগনাইজ করতে পারবে ওই যে ওই প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর দিয়ে। কে রিকগনাইজ করতে পারবে? ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, এগুলো হচ্ছে এদের গায়ে এই প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর থাকে। এখন মলিকিউলসের কি থাকে, সরি মানে মাইক্রোবসের কি থাকবে? প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন থাকে, molecular structure of microbial pathogen that requires for survival। আমরা জানি সেল ওয়াল না থাকলে অর্গানিজম সার্ভাইভ করতো না, তাহলে এটা কি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নটা কার থাকে? অর্গানিজমের। আমি আবার বলছি, প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর কার থাকে? যে কাজ করবে আমাদের ইমিউন সিস্টেম সেলের থাকবে। যেমন এগুলাকে আমরা বলি টোল লাইক রিসিপ্টর। কার থাকবে? ম্যাক্রোফেজের থাকবে, নিউট্রোফিলের থাকবে, এবং মাইক্রোবের কি থাকবে? প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন থাকবে, যেটাকে রিকগনাইজ করবে অর্গানিজমগুলা। এই অর্গানিজমগুলার এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলগুলা রিকগনাইজ করতে পারবে হচ্ছে এই ম্যাক্রোফেজ অথবা নিউট্রোফিল এই রিসিপ্টরগুলো দিয়ে। সেই রিসিপ্টরগুলোকে আমরা বলি প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর। এবং এটা অনেক ধরনের রিসিপ্টর আছে, তার মধ্যে সবগুলো ডিটেইলে তোমাদের দরকার নাই। যেটা কমন একটা রিসিপ্টর, সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে টোল লাইক রিসিপ্টর। তাহলে আমরা কি পড়লাম একটু পরেই আমি সেটা এক্সপ্লেইন করব। তাহলে হোয়াট আর দ্য ফাংশন অফ প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর? অপসোনাইজেশন করতে পারে, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে, প্রো ইনফ্লামেটরি সিগন্যালিং পাথওয়েকে অ্যাক্টিভেশন করতে পারে, এবং ইন্ডাকশন অফ অ্যাপোপ্টোসিস। এখন অনেকগুলো টার্ম কিন্তু তোমরা এই ফার্স্ট ক্লাসে আমি এক্সপ্লেন করে লাভ হবে না, কারণ এগুলা বোঝার জন্য আর একটু ডিপে যেতে হবে। যেমন অপসোনাইজেশন। হোয়াট ইজ অপসোনাইজেশন? যখন আমি অ্যান্টিবডি পড়াবো তখন তোমরা খুব ক্লিয়ারলি বুঝে যাবা। এতটুকু আজকের জন্য মনে রাখো যে এই প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টরটা কার থাকে? এই যে ইনেট ইমিউনিটিতে পার্টিসিপেট করে যে সেলগুলো, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, এদের এই প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর থাকে। এই রিসিপ্টরের মধ্যে একটা কমন রিসিপ্টর হচ্ছে টোল লাইক রিসিপ্টর। এরা কি কাজ করতে পারে? এরা অপসোনাইজেশন করতে পারে,
এরা কমপ্লিমেন্ট সিস্টেমের একটা পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারে, সেটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, আর একটা সিস্টেম হচ্ছে লেকটিন পাথওয়ে। এই দুইটা পাথওয়েকে সে অ্যাক্টিভেটেড করতে পারে। এবং কমপ্লিমেন্টের কাজ কি? সেল লাইসিস করে দেওয়া। তার মানে যে ফরেন পার্টিকেলগুলো ঢুকলো সে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে দিল, ফলে কমপ্লিমেন্টও এই প্রসেসে, সেল কিলিং প্রসেসে পার্টিসিপেট করলো। তারপরে কি? ফ্যাগোসাইটোসিস ইজ দ্য মোস্ট কমন টার্ম, যেটা তোমাদের জানতেই হবে যে ফ্যাগোসাইটোসিস কে কে করে। তাহলে ফ্যাগোসাইটোসিস করছে নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফেজ, দে আর দ্য phagocytic cell. But remember, natural killer cell is not a phagocytic cell. ন্যাচারাল কিলার সেলকে কখনোই ফ্যাগোসাইটিক সেল বলে ভুল করা যাবে না। ন্যাচারাল কিলার সেলের কিলিং করার প্রসেসটা অন্যরকম, সেটা আমি যখন ইমিউনো কম্পিটেন্ট সেল পড়াবো তখন খুব সুন্দর করে বুঝিয়ে দিব। এবং অ্যাক্টিভেশন করবে প্রো ইনফ্লামেটরি সিগন্যালটাকে এবং অ্যাপোপ্টোসিস করবে। দিস আর দ্য মানে ভেরি সিম্পল পিকচার অফ ফ্যাগোসাইটোসিস। তোমরা এটা জানো, এটা প্রথমে একটা ব্যাকটেরিয়া ওর সেল সারফেস, এই যে ওর প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর, টোল লাইক রিসিপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে সে ইন্টারনালাইজ হয়। এই যে ছবিটা আমি দেখাচ্ছি, যে ইন্টারনালাইজ হয়ে যাচ্ছে। ইন্টারনালাইজ হওয়ার পরে কি করতেছে? ফ্যাগোজোম তৈরি হচ্ছে, এবং লাইসোজোম আর ফ্যাগোজোম ফিউশন হয়ে যে ফ্যাগোলাইসোজোম হচ্ছে, এবং আলটিমেটলি সেলটা, এই যে ফরেন পার্টিকেলটা ডাইজেস্ট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এখন একটা কথা বলি, আমাদের সবার কি ইমিউন সিস্টেম একই রকম? মোটেও না। আমরা কেউ খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়ি, কোনো বাচ্চাদের যাদের ইনেট ইমিউনিটি ইনট্যাক্ট থাকে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি থাকে, তাদের সিভিয়ার অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে। আবার এক্সট্রিম অফ এইজে যে বয়স্ক মানুষরা, এই যে দেখো কোভিডে সবচেয়ে বেশি মারা যাচ্ছে কারা? বয়স্ক লোকরা। তার মানে কি? তাদের ইমিউন সিস্টেমটা নট লাইক দ্য অ্যাজ ইউজুয়াল অ্যাডাল্ট হেলদি পার্সনের মতো। তাহলে সাম ফ্যাক্টরস অফকোর্স ইনফ্লুয়েন্স ইনেট ইমিউনিটি, যেমন এইজ, এক্সট্রিম অফ এইজ, খুব ছোট বাচ্চা, একদম বয়স্ক মানুষ, এইটা একটা ফ্যাক্টর। নিউট্রিশনাল স্ট্যাটাস, এটা আমরা সবাই জানি যে যাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আসছে তারা খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যায়, এবং নিউট্রোফিল অ্যাক্টিভিটিস রিডিউস হয়ে যায়, ফলে ইন্টারফেরন রেসপন্স ডিক্রিজ করে। তারপরে এই যে C3 হচ্ছে একটা কমপ্লিমেন্টের একটা কম্পোনেন্ট, সেটাও নষ্ট হয়ে যায়। ফলে কি হয় আমাদের? তারপরে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যদি থাকে, এইসব কারণে এই জিনিসগুলো যখন কমে যায় তখন ন্যাচারালি ইনেট ইমিউনিটি কাজ করতে পারে না। কারণ আমরা জানি, এতক্ষণে আমরা বুঝে গেছি যে নিউট্রোফিল একটা মেজর রোল প্লে করে। একটা ফরেন পার্টিকেল ঢুকলে সে তাকে তাড়াতাড়ি ফ্যাগোসাইটোসিস করে দূর করে দেওয়ার চেষ্টা করে, বাট এটা রিডিউস হয়ে যায়। তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাস। আরেকটা কি? যে আমাদের যদি হরমোনাল, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম, এই কন্ডিশনগুলো থাকে, তখনও আমাদের ইমিউন স্ট্যাটাসটা একটু ফল করে। তাহলে দিস আর দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স ইনেট ইমিউনিটি। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি নিয়ে পড়লাম। এখন আমি যেহেতু অনলাইনে, যেহেতু তোমাদের এটা একটা ওয়ান ওয়ে পড়ার সিস্টেম, আমি যেহেতু তোমাদের ফিডব্যাক নিতে পারছি না, কিন্তু আমি ক্লাস শেষে অবশ্যই তোমাদের কাছ থেকে শুনবো যে তোমরা কতটুকু বুঝলা। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইনেট ইমিউনিটিটা কি, ইনেট ইমিউনিটি, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ইনেট ইমিউনিটি, যেটা তিনটা প্রপার্টি। এটা ইনবর্ন, এটা নন স্পেসিফিক, এবং এটার কোনো মেমোরি নাই, নো মেমোরি। যখনই কোনো ফরেন পার্টিকেল আসে তখনই সে তাকে একেবারেই নতুন একটা ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করে। যতবারই ঢোকে ততবারই ও তাকে ফরেন পার্টিকেল হিসেবে, নতুন ফরেন হিসাবে ট্রিট করে, এবং একইভাবে সে তার মেকানিজমটা করে, মেকানিজমেও কোনো তারতম্য ঘটে না।
These are the property of innate immunity. And what are the components of innate immunity? তিনটা কম্পোনেন্টস, যেটাকে আমরা বলছি অ্যানাটমিক্যাল কম্পোনেন্টস, অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, তারপরে সেলুলার কম্পোনেন্টস, এবং লাস্টে হচ্ছে কিছু সলিউবল কম্পোনেন্টস। এবং তারপরে যেটা জানলাম যে এই যে ইনেট ইমিউনিটিতে কিছু সেল পার্টিসিপেট করছে, তারা কিভাবে ফরেন পার্টিকেলগুলোকে চিনতে পারছে, তাদের একটা রিসিপ্টর থাকে, সেটাকে আমরা বলি প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর। সেই রিসিপ্টর দিয়ে তারা ইন জেনারেল কমন মাইক্রোব, মানে যে কোনো মাইক্রোবকে চিনে, আলাদা আলাদা করে মাইক্রোবকে চেনে না। যেমন একটা মানুষ, অনেকগুলো মানুষকে, আমি সবাইকে ট্রিট করবো অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ, বাট আমি তাদেরকে চিনি না কার কি নাম। জাস্ট লাইক দ্যাট, যে সে তাকে কি করবে, একদম একটা মাইক্রোবস হিসাবে ট্রিট করবে। তার এই যে মাইক্রোবসের কিছু কমন প্রপার্টি থাকে, কমন কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলো দিয়ে সে তাকে রিকগনাইজ করবে, তার রিসিপ্টরের সাথে বাইন্ড করবে এবং তাকে চিনে সে এলিমিনেট করে দেবে। তাহলে এতটুকু হলো আমাদের আসলে ইনেট ইমিউনিটির কাজ। আর একটা কি পড়েছি, যেটা আমরা এটা বলার কিছু নাই, খুব সোজা একটা জিনিস, ফ্যাক্টরস। এখন আসো যে এই তো ইনেট ইমিউনিটি তো এতক্ষণ আমাদের কাজ করলো, এরপরে আমাদের সেকেন্ড থার্ড লাইন ডিফেন্স হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি? একদম ফার্স্ট এক্সপোজারে এটা থাকবে না, খুব উইক থাকবে, অ্যাবসেন্ট থাকবে, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা কি করতে হবে? আমাদের অ্যাকোয়ার করতে হবে। আমরা একবার চিনবো, তারপরে ফরেন পার্টিকেলগুলোকে আমরা রিকগনাইজ করব, এবং আমরা তার প্রতি এক্সপোজ হব, এবং তার এগেনস্টে আমাদের একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। সেটাই হচ্ছে অ্যাকোয়ার করা। But that increases with subsequent exposure to the same specific pathogen. এটা মানে কি হলো? মনে করো যে আমার একবার সালমোনেলা দিয়ে ইনফেকশন হয়েছে, সেকেন্ড টাইম আমার মধ্যে সালমোনেলা ঢুকছে, সালমোনেলা টাইফি। তখন আমার কিন্তু এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা মেমোরি থেকে যাবে যে ও, তুমি তো সেই সালমোনেলা, তুমি তো আগেও আমার শরীরের ভিতর ঢুকছিলা। তাহলে তখন তার এগেনস্টে কাজ করতে একদম সময় লাগবে না, সে খুব র্যাপিডলি এবং প্রম্পটলি এবং খুব অ্যাক্টিভলি কাজ করা শুরু করবে। তাহলে তার সাবসিকুয়েন্ট এক্সপোজারে তার অ্যাকশনটা অনেক বেড়ে যাবে, এটাই বলছে। বাট দ্যাট ইনক্রিজেস উইথ সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্য সেম স্পেসিফিক প্যাথোজেন। আচ্ছা, এখন অ্যাডাপটিভ ইমিউনিটির আজকে আমি অল্প এই অ্যাডাপটিভ ইমিউনিটির প্রপার্টিটা বলে আর একটু বলে শেষ করে দিব। নেক্সট দিন আমি তোমাদেরকে একদম ইলাবোরেটলি অ্যাডাপটিভ ইমিউনিটি বুঝাবো। এটা একটা, তাহলে কি হলো, ইট হ্যাজ 4 ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কি হলো, এটা হচ্ছে হাইলি স্পেসিফিক, প্রত্যেকটা ফরেন পার্টিকেলকে সে স্পেসিফিক্যালি রিকগনাইজ করবে যে এটা হচ্ছে ভাইরাস, এটা এই ভাইরাস, এটা ওই ভাইরাস, এটা হচ্ছে প্যারাসাইট, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে স্টাফাইলোকক্কাস। এন্টিজেনিক স্পেসিফিসিটি থাকতে হবে। ডাইভার্সিটি, হোয়াট ইজ ডাইভার্সিটি? মিলিয়নস অফ অর্গানিজমকে সে রিকগনাইজ করতে পারে আলাদা আলাদা করে, তার কোনো কষ্ট হয় না। 5টা অর্গানিজমকে চিনে সে বসে থাকে না যে আর তো আমি চিনি না, এরা আমার পরিচিত না। তার এমন একটা প্রপার্টি আছে অ্যাডাপটিভ ইমিউনিটির, ডাইভার্স প্রপার্টি, সেটা হচ্ছে সেই কারণে সে মিলিয়নস অফ অর্গানিজমটাকে সে রিকগনাইজ করতে পারে, এবং ইমিউনোলজিক মেমোরি থাকে। মেমোরি না থাকলে সে কিন্তু সাবসিকুয়েন্ট এক্সপোজারে খুব দ্রুত কাজ করতে পারতো না। তাহলে মেমোরিটা তার থাকতেই হবে, এবং মেমোরি থাকার জন্যই যখন আমাদের সেকেন্ড টাইম এক্সপোজ হয় তখন তার অ্যাকশনটা ইনক্রিজ করে। এবং এটা তো অবশ্যই জানতে হবে সেলফ এবং নন সেলফ রিকগনিশন। সে যদি
সেলফ এবং নন সেলফে চিনতে না পারে, তাহলে সে ফরেন পার্টিকেলের এগেনস্টে কিভাবে কাজ করবে? যদি নন সেলফ সেলফ নন সেলফ রিকগনিশন না করে, সেলফ প্রোটিনের এগেনস্টে কাজ করা শুরু করে, তখন আমাদের কি হয়? তখন আমাদেরকে যেটা হয় সেটা আমরা বলি অটো ইমিউন ডিজিজ। যখন মানুষের একটা জিনিস আছে সেটা হচ্ছে টলারেন্স, টলারেন্স ব্রেকডাউন হয়, টলারেন্স থাকে না, তখন সে সেলফ এবং নন সেলফটাকে রিকগনাইজ করতে পারে না। কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল এই ডিফেন্সিভ মেকানিজমে সেলফ এবং নন সেলফ রিকগনিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রাইমারি কাজ। সেলফ এবং নন সেলফ পার্টিকেলকে সে রিকগনাইজ করতে পারবে। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটির কয়টা ক্যারেক্টারিস্টিক্স পড়লাম আমরা? ইট ইজ হাইলি স্পেসিফিক, it is a diversity, it has a diversity because it recognizes millions of organisms separately এবং it has a immunologic memory। তাহলে এই চারটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটির প্রপার্টি। তাহলে দিস টু সিস্টেম, নন স্পেসিফিক and specific immunity, form an interactive and mutually supportive network। অবশ্যই এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম কাজ করে এবং এত রিফাইন ওয়েতে কাজ করে যে চিন্তাই করা যায় না। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইমিউনোলজি ইজ ভেরি ইন্টারেস্টিং লাইক আ ম্যাথমেটিক্স, সরলের মতো। আর তোমরা যদি সরলের প্রথম দুই একটা লাইনে ভুল করো, লাস্টে এসে কিন্তু সেই সরলটা মিলবে না। ইমিউনোলজি বোঝাটা ঠিক তেমন টাইপের, হ্যাঁ, যে যদি তুমি বেসিক জিনিসটা একদম বুঝে বুঝে না আসো, তুমি হঠাৎ করে একটা জিনিস তুমি কোনোভাবেই বুঝতে পারবা না, মিলাতে পারবা না। তাহলে এটা বুঝতে হলে তোমাকে প্রত্যেকটা স্টেপ বুঝে আসতে হবে এবং নো মুখস্থ বিদ্যা, এখানে কোনো মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করার কোনো চেষ্টাই করবা না। তুমি যতটুকু বুঝবা, যতটুকু পারবা, তোমাকে বুঝেই পরীক্ষার হলে বলতে হবে। তাহলে এই অ্যাডাপটিভ ইমিউনিটি এবং নন স্পেসিফিক ইনেট ইমিউনিটিটা একটা সাপোর্টিভ নেটওয়ার্ক দিয়ে কাজ করে এবং কিভাবে এই নেটওয়ার্কটা শুরু হয় সেটা নেক্সট ক্লাসে আমি খুব সুন্দর করে বলে দিব। এখন আসো, এটা একটা খুব কমন একটা ক্লাসিফিকেশন অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখন ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন বোথ রিটেন অ্যান্ড ভাইবা। হ্যাঁ, টিচাররা তোমাদেরকে এই কোয়েশ্চেনটা খুব ফ্রিকুয়েন্টলি ধরে। কিভাবে ধরে? এই 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 যে আমি একটা দেখো একটা ছকের মতো দিছি, কখনোই কোনো পরীক্ষার হলে এক্সামিনার বলবে না যে তুমি অ্যাডাপটিভ ইমিউনিটির ক্লাসিফিকেশনটা একদম প্রথম থেকে বলে যাও। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে জিজ্ঞাসা করবে যে আচ্ছা বলো এটা কোন ধরনের ইমিউনিটি। তাহলে আমি যদি বুঝতে না পারি, আমি কিন্তু এটা বলতে পারবো না। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাকচুয়ালি টু টাইপস, অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ মানে কি? একেবারে অ্যাক্টিভ, আমি নিজে পার্টিসিপেট করতেছি, দিস ইজ অ্যাক্টিভ, আই এম অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, আমি এখানে আছি, সেটা হচ্ছে আমি নিজে কাজ করতেছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যান্ড প্যাসিভ কি? আমি কিছু পাবো, বাট সেখানে আমি নিজে আমার পার্টিসিপেশনের দরকার নাই অ্যাক্টিভলি, আমি ইনডাইরেক্টলি পেয়ে যেতে পারি, সেটি এটাকে বলি আমরা প্যাসিভ। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটিটাও, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাও এইরকম দুই ধরনের, অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। এবং দিস টু ইমিউনিটি ফার্দার ডিভাইডেড ইন টু ক্লাসেস, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। তাহলে ন্যাচারাল হচ্ছে কি, যেটা আমি গেইন করছি, মানে ন্যাচারালি পাচ্ছি। মনে করো আমার কোভিড হয়েছিল, আমার কোভিড হলে আমি কি হলো, আমার ইনফেকশন হয়েছিল, আবার কারো কোভিড হইলো কিন্তু তার কোনো সাইন সিমটম থাকলো না, কিন্তু তার কোভিড হয়ে গেছে। তাহলে তার মধ্যে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, যে প্রোটেক্টিভ ইমিউনিটিটা তৈরি হয়েছে, সেটা হওয়ার জন্য কি হইতে হয়েছে? আমি অসুস্থ হয়েছি, তাই না, আমি সাফার করছি, আমার কোভিড হয়েছিল। তাহলে ক্লিনিক্যাল or subclinical infection, this is the natural active immunity। তাহলে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি হইতে হলে কি হতে হবে? ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ইনফেকশন হতে হবে। এবং আর্টিফিশিয়ালটা কি?
আমি যখন ভ্যাকসিন দিব, ভ্যাকসিনটা কি, যেই অর্গানিজমটা এগেনস্টে আমরা ভ্যাকসিন দেই সেই অ্যান্টিজেনটাই তো আমরা প্রসেসিং করে, তার অ্যান্টিজেনিসিটি থাকে কিন্তু প্যাথোজেনিসিটি থাকে না, তাই তো? এই ভ্যাকসিনটা তো এভাবেই তৈরি হয়, তাই না? তাহলে আমরা সেই অ্যাক্টিভ জিনিসটাকে শরীরে ঢুকাই দিচ্ছি এবং সেটার এগেনস্টে আমার বডি কাজ করে অ্যান্টিবডি তৈরি করতেছে, সেটাও হচ্ছে artificial active immunity. তাহলে immunization with vaccine is the example of artificial active immunity. এখন আসো প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটিও আবার দুই ধরনের। যেমন বাচ্চাকে কিছু করতে হয় না, তাই না? বাচ্চা মার পেটে যখন থাকে তখন সে প্লাসেন্টা দিয়ে তার একটা লেয়ার থাকে, সেই প্লাসেন্টা ক্রস করে সিনসাইটোট্রোফোব্লাস্ট লেয়ারটা ক্রস করে আইজিজি পাস করে যায়। তাহলে সেটা হচ্ছে কি, মাঠ থেকে সে এমনি পেয়ে যাচ্ছে, ন্যাচারালি পাচ্ছে, কিন্তু তাকে কিছু করতে হচ্ছে না। তাহলে দিস আর দ্য প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। এবং বাচ্চা যখন ব্রেস্ট মিল্ক ফিড করে তখন তার মধ্যে আবার সিক্রেটরি আইজিএ থাকে, সেটা সে খেয়ে নিচ্ছে, ফলে তার কি হচ্ছে, আইজিএ গেইন করতেছে। তাহলে এখানে কি বাচ্চার কোনো রোল আছে? বাচ্চা প্যাসিভলি পেয়ে যাচ্ছে। দিস আর দ্য ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। অ্যান্ড আর্টিফিশিয়াল হচ্ছে আমরা যখন বাইরে অ্যান্টিবডি তৈরি করি, অ্যান্টিসেরা তৈরি করি এবং ইমিডিয়েটলি রেসপন্সের জন্য যখন আমরা অ্যান্টিসেরা দিয়ে দেই, সেটাকে আমরা বলি প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। যেমন কোথায় দেই আমরা, টিআইজিতে যেই এটিএস দেই, তারপরে ডিআইজি যেগুলো ডিপথেরয়েড টক্সিন, টক্সয়েড, এগুলো আমরা দিয়ে দেই। দিয়ে দেওয়ার ফলে কি হয়, তখন একটা অ্যান্টিবডি, এটা প্রিফর্ম অ্যান্টিবডি প্রিপেয়ার দ্য আউটসাইড অফ দ্য বডি, অ্যান্টিবডিটা তৈরি করা ছিল, সেটাকে আমরা আর্টিফিশিয়ালি দিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। তাহলে what are the types of acquired immunity? Acquired immunity are two types, active and passive, and these are the example of active and passive immunity. Active and passive immunity again divided into two, natural and artificial, and you have to understand and remember the example of natural, artificial, passive, active, passive, natural, সবগুলোর যে এক্সাম্পলগুলো তোমাদেরকে বুঝে বুঝে মনে রাখতে হবে। এখন আমি বুঝাতে পেরেছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তোমাদের কোয়েশ্চেন থাকলে তোমরা সেটা আমাকে এন্ড অফ দ্য ক্লাসে বলবা। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যা পড়ছি সেটার একটা সামারি হচ্ছে এই ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড, এবং আমার মনে হয় অলরেডি তোমরা এটা বুঝে গেছো, কারণ আমি যেটা এক্সপ্লেন করছি তার থেকেই এই পার্থক্যগুলো সবগুলো লেখা হয়েছে। যেমন এটা ইনবর্ন ছিল, ওইটা আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ারিং করলো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা ছিল নন স্পেসিফিক, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা স্পেসিফিক। টাইম টেকেন টু ডেভেলপ, এটা সাথে সাথে ডেভেলপ করে ইনেট ইমিউনিটি, ফিউ আওয়ার্সের মধ্যে, মিনিটস টু আওয়ার। আর এটা কি 5 থেকে 7 দিন সময় লাগে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপ করতে। স্পেসিফিসিটি ফর স্ট্রাকচার শেয়ার্ড বাই গ্রুপস অফ রিলেটেড মাইক্রোস, যেটা আমি বলছি যে প্যাটার্ন রিকগনিশন রিসিপ্টর দিয়ে ও এই স্ট্রাকচারটাকে ইয়ে করে। কিন্তু ফর অ্যান্টিজেন অফ মাইক্রোবস অ্যান্ড ফর নন মাইক্রোবিয়াল অ্যান্টিজেন, সে একদম অ্যান্টিজেনগুলা প্রত্যেকটা অ্যান্টিজেনকে আলাদা আলাদা করে রিকগনাইজ করে। নো মেমোরি ইন ইনেট ইমিউনিটি, fourth number difference, but acquired immunity has memory. And physical and chemical barriers টা কি আছে? chemical barriers, skin, mucosa, epithelial, antimicrobial chemicals. and এখানে কি acquired immunity তে participate করে কি lymphocytes, আমরা এর পরের ক্লাসে পড়বো what are the lymphocytes. We know that already, T lymphocytes and B lymphocytes and some antibodies, 5 types of antibody, they are participants in acquired immunity.
এবং সেলের মধ্যে কি আছে, ফ্যাগোসাইটিক সেল, যেটা এতক্ষণ আমি অনেকবার বলেছি, যেমন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল অ্যান্ড ন্যাচারাল কিলার সেল। বাট ইন অ্যাকোয়ার্ড ইমিউনিটি, all type of lymphocytes, but macrophage also participate in acquired immunity. These are the cell, macrophage and dendritic cell and natural killer cell. They are participate both innate and acquired immunity. I will explain you later why and how. Acha. Immediate immunity, not no lag period, but effective after lag period. এই যে যেটা বলেছি যে এটা রেসপন্স হতে 5 থেকে 7 দিন সময় লাগে। নো ইমিউনোলজিক্যাল মেমোরি, এগুলো সব বলা হয়ে গেছে। সাবসিকুয়েন্ট ডোজ লেস এফেক্টিভ, যতবারই তুমি দাও না কেন, একই অ্যান্টিজেন শরীরের মধ্যে যাক না কেন, ওর কোনো মানে ইফেক্টিভনেস বা এই এক্সপোজারের জন্য তার কোনো রকম কাজের হেরফের হবে না। বাট বুস্টার ডোজ বা সাবসিকুয়েন্ট ডোজ যদি দেই, তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটির রেসপন্স অনেক র্যাপিড হবে। আচ্ছা, এখন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন, এই যে আমি বলেছিলাম না অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, এটার মধ্যে আবার কিছু ডিফারেন্স আছে। যেমন passive immunity, no active host participation, received passively, produced actively by host immune system. এটা এক্সপ্লেন করা হয়ে গেছে, আবার যদি বলো আমি আবার এক্সপ্লেন করব। অ্যান্টিবডি ট্রান্সফার ডাইরেক্টলি, প্যাসিভ ইমিউনিটিতে কি হয়, অ্যান্টিবডি ওই যে বললাম আমি যে আর্টিফিশিয়ালি প্যাসিভ ইমিউনিটিতে আমি অ্যান্টিবডিটা তৈরি করা থাকে আমার, সেটাকে আমি দিয়ে দিই, সেটা হচ্ছে ট্রান্সফার ডাইরেক্টলি। আর বাট অ্যান্টিবডিজ ইনডিউসড বাই ইনফেকশন অর বাই ইমিউনোজেন, যদি আমার শরীরের মধ্যে ইনফেকশনটা ঢুকে যায়, তাহলে ন্যাচারালি আমার যে আমি অ্যাক্টিভলি আমার শরীর যে অ্যান্টিবডিটা তৈরি করবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটির অ্যান্টিবডি। প্যাসিভ ইমিউনিটি ডিউ টু ready-made antibodies, active immunity often involves both the cell-mediated and humoral immunity. But active immunity ইয়েটা কি হবে, cell-mediated immunity এবং humoral immunity দিয়ে দুইটার ইনভলভমেন্টের জন্য অ্যাক্টিভ ইমিউনিটি হবে। তাহলে এতটুকু আমি আজকে শেষ করছি। এখন তোমরা বলো যে এটা কি আর একটু কন্টিনিউ করব নাকি আমি শেষ করে দিই আজকের জন্য? Any question? Any question? কেউ কি কথা বলবা? আচ্ছা, লিওন। ম্যাম হ্যাঁ, আমি তো কমেন্টসে কোয়েশ্চেন দেখছি না, কোনো কোয়েশ্চেন আছে কিনা? ম্যাম এটা হলো কমেন্টটা একটু পরে আসে ম্যাম, আপনি এরকমও করতে পারেন ম্যাম যে সবাই কমেন্ট করলো, আপনি ম্যাম নেক্সট ক্লাসের আগে আমি আপনাকে কোশ্চেন গুলো কালেক্ট করে দিলাম, আপনি ক্লাস শুরুর আগে ম্যাম কোশ্চেন গুলো অ্যান্সার বলে দিলেন। আচ্ছা, আমি কি তাহলে এখন স্টপ করব? হ্যাঁ ম্যাম, তাহলে স্টপ করে দেন ম্যাম। আচ্ছা, কতজন পার্টিসিপেন্টস ছিল? ম্যাম এটা একটু পরে আপনাকে ম্যাম বলতে চাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ শেয়ার করে দিলাম। জি ম্যাম। আচ্ছা।
হ্যাঁ আচ্ছা আমি এন্ড করে দিলাম। হ্যাঁ ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম।